হ্যালো ফ্রেন্ডস, আমি সৌম্য গড়াই। আজকে তোমাদের সয়েল মেকানিক্স সাবজেক্টে স্টার্ট করছি। তোমরা বলেছিলে সয়েল মেকানিক্সটা করিয়ে দিতে, সেই জন্য আজকে সয়েল মেকানিক্সটা স্টার্ট করছি। তো সয়েল মেকানিক্স থেকে যেরকম ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করে সেরকম কোশ্চেনই আমরা আলোচনা করব এখন কয়েকদিন। সয়েল মেকানিক্স সাবজেক্টটা শেষ হয়ে গেলে নেক্সট আবার কোনো সাবজেক্ট ধরবো। তোমাদের যদি মনে হয় যে কোনো সাবজেক্ট যে পড়ানো উচিত, তোমরা প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যেভাবে আমাদেরকে সাবজেক্ট বলে দাও সেরকম সাবজেক্ট বলে দিতে পারো, সেটা নিয়ে কিন্তু আমরা ক্লাস করে দেব। তো প্রথমেই চলে যাবো আজকে ফার্স্ট কোশ্চেন, হুইজ ফাদার অফ সয়েল মেকানিক্স? কাকে ফাদার অফ সয়েল মেকানিক্স বলা হয়? কার তেজাগি ইজ নোন অ্যাজ ফাদার অফ সয়েল মেকানিক্স। তাহলে কার তেজাগিকে বলা হয় কি ফাদার অফ সয়েল মেকানিক্স? He was the first person to wrote a book on soil mechanics called Earthbow Mosaic. Earthbow Mosaic বলে একটা বই যেটা প্রথম সয়েল মেকানিক্সের ওপর বেরোয়, সেটা লিখেছিল কে? কার তেজাগি। নেক্সট কোশ্চেনে চলে যাবো, হোয়াট ইজ মিন্ড বাই দ্য টার্ম লিচিং? লিচিং কাকে বলা হয়? দ্য প্রসেস অফ কেমিক্যাল ওয়েদারিং ইন হুইচ ওয়াটার সলিউবল মেটেরিয়ালস গেটস রিমুভ বাই দ্য ওয়াটার ইজ কল্ড হচ্ছে যে লিচিং। তাহলে এটা একটা প্রসেস যেটার ফলে কি হয়, কেমিক্যাল ওয়েদারিংয়ের ফলে যে সলিউবল মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেটাকে রিমুভ করা হয় সয়েলের দ্বারা, ঠিক আছে, ওয়াটারের দ্বারা রিমুভ করা হয়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে লিচিং। তাহলে এটা একটা প্রসেস। হ্যাঁ, দ্য soil particles of size between 0.002 mm and 0.075 mm are categories as। তাহলে 0.002 mm থেকে 0.075 mm-কে আমরা কোন ক্যাটাগরিতে ফেলছি? তো আমরা প্রথমেই চলে যাব যে চার্টটা আছে সেই চার্টের মধ্যে, ঠিক আছে, যে আমাদের এমএমে আমাদের পার্টিকেলসগুলোর সাইজ দেওয়া আছে, সেই পার্টিকেলসগুলোর সাইজ থেকে আমাদেরকে জেনে নিতে হবে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে প্রথমে চলে যাই, ফার্স্টে কী আছে, 0.002 থেকে 0.002 হচ্ছে ক্লেতে পড়ছে, 0.002 থেকে 0.075 হচ্ছে সিল্ট, তারপর হচ্ছে স্যান্ডের পার্টিকেলস, ঠিক আছে। স্যান্ড কত থেকে কত দূর অবধি থাকে? 0.075 থেকে 4.75 অবধি স্যান্ড। তার মধ্যে আবার তিনটে স্যান্ডের ভাগ আছে, ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড, কোর্স স্যান্ড। তাহলে ফাইন স্যান্ড যদি যাই তাহলে 0.075 থেকে 0.425 অবধি হচ্ছে ফাইন স্যান্ড, তারপরে 0.425 থেকে 2 হচ্ছে কি 2 mm অবধি হচ্ছে যে মিডিয়াম স্যান্ড, আর 2 থেকে হচ্ছে 4.75 mm হচ্ছে কোর্স স্যান্ড, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে 4.75 থেকে 80 mm, ওটা হচ্ছে গ্রাবেল, আর 80 mm থেকে 300 mm হচ্ছে কবেল, আর বোল্ডার হয়ে যাচ্ছে 300 mm এর যদি বেশি হয় তাকে বলবো কি বোল্ডার। তাহলে আমাদের 0.002 mm থেকে 0.075 অবধি কী হচ্ছে সিল্ড পার্টিকেলের মধ্যে পড়ছে, সেই জন্য এটা হচ্ছে সিল্ড। নেক্সট কোশ্চেনে চলে যাবো, নেম সাম মেথডস অফ টু ডিটারমাইন ওয়াটার কন্টেন্ট অফ সয়েল। ওভেন ডাইং মেথড, ঠিক আছে, সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট অ্যাকুরেট মেথড হচ্ছে ওভেন ডাইং মেথড। মানে ওয়াটার কন্টেন্টের যে মেথড আমরা বার করি ওয়াটার কন্টেন্ট, সেই মেথডগুলো সম্পর্কে বলতে বলেছে। কী কী মেথড হয়? ওভেন ডাইং মেথড হয়, যেটা হচ্ছে সিম্পল আর মোস্ট অ্যাকুরেট মেথড। তারপরে পিগনোমিটার মেথড যার স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানি, সেই পার্টিকেলের কিন্তু আমরা পিগনোমিটার মেথডে ওয়াটার কন্টেন্টে জানতে পারবো। ক্যালসিয়াম কার্বাইড মেথড, স্যান্ডবাথ মেথড, ঠিক আছে, এই মেথড কটা আমাদেরকে জেনে নিতে হবে। তারপরে কোশ্চেন চলে যাবো, হুইচ মিনারেল ইজ প্রেজেন্ট ইন ব্ল্যাক কটন সয়েল? ব্ল্যাক কটন সয়েলের মধ্যে কোন মিনারেলটা প্রেজেন্ট আছে? মন্ট-মোনিরোলাইট। যার ফলে কি হয়, ব্ল্যাক কটন সয়েলটা এক্সেসিভ কি হয়, এক্সপানশন করে, ঠিক আছে। মন্ট-মোনিরোলাইটটা প্রেজেন্ট থাকার জন্যই আমাদের কিন্তু ব্ল্যাক কটন সয়েলটা খুব উইক সয়েল হয়, ঠিক আছে। দেখো লিখেছি, ব্ল্যাক কটন সয়েল বিকজ অফ মন্ট-মোনিরোলাইট expansion takes place in black cotton soil as the water bond between them is weakest। তাহলে বন্ডটা কী হচ্ছে, উইক বন্ড থাকে, ঠিক আছে, সেই জন্য আমরা এটা এক্সপেন্সিভ হয় সয়েলটা, সেই জন্যে আমরা কোনো ফাউন্ডেশন স্ট্রাকচারটাই তৈরি করি না এই ব্ল্যাক কটন সয়েল যদি থাকে তার উপরে, ঠিক আছে। তাহলে সেই সয়েলটাকে কী করা হয়, কোনো ট্রিটমেন্ট করা হয় বা রিপ্লেস করে অন্য সয়েলকে ইউজ করা হয়। ব্ল্যাক কটন সয়েল কিন্তু একদম হার্মফুল ফর এনি কনস্ট্রাকশান, ঠিক আছে, বিকজ অফ প্রেজেন্ট মন্ট-মোনিরোলাইট। তারপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, হুইচ ইজ মোস্ট পারমিয়েবল সয়েল? তাহলে
পারমেবল যদি বলা হয় তো পারমেবল কোর্স গ্রাভেল মানে যেটার মধ্যে কি হবে সাইজ যদি বেশি হয় যে পার্টিকেলের, সেই পার্টিকেলের সারফেস এরিয়া কম হচ্ছে, পারমেবল বেশি হবে। যার সারফেস এরিয়া বেশি, যেমন হচ্ছে যে স্যান্ড, তার থেকেও সারফেস এরিয়া বেশি হয়ে যাবে কি ক্লে, তাদের কিন্তু পারমেবিলিটি অনেক কি হয়ে যাবে, কম হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে ওয়াটার কিন্তু পাস করবে, কোর্স গ্রাভেলের মধ্যে দিয়ে কিন্তু ওয়াটার পাস করবে, তাহলে পারমেবল বলা যেতে পারে সয়েলটা। নেক্সট চলে যাবো ডিফাইন ওভার কনসলিডেশন রেশিও। তাহলে ওভার কনসলিডেশন রেশিও কাকে বলা হয়? ইট ইজ দ্য রেশিও বিটুইন ম্যাক্সিমাম এফেক্টিভ স্টেজ অ্যাপ্লাইড ইন দ্য পাস্ট টু দ্য এক্সিস্টিং এফেক্টিভ স্টেজ। পাস্টের যে এফেক্টিভ স্টেজের সাথে প্রেজেন্টের যে এফেক্টিভ স্টেজ, ঠিক আছে, বা এক্সিস্ট যেটা করছে তার যে রেশিও তাকে বলা হচ্ছে ওভার কনসলিডেশন রেশিও। ওভার কনসলিডেশন রেশিও মানে OCR যাকে বলা হচ্ছে, সেটা যদি একের থেকে বেশি হয় তাহলে বলা হবে ওভার বা প্রি কনসলিডেশন সয়েল। ঠিক আছে, মানে আগে থেকেই সেটা কিন্তু মানে পাস্টের আমাদের যে এফেক্টিভ স্টেজটা সেটা কিন্তু বেশি। আর যদি ইকুয়াল টু 1 হয় সেটা বলবো নর্মালি কনসলিডেশন সয়েল, মানে দুটোই কিন্তু সমান, সেই জন্য আমাদের রেশিওটা কি 1 হয়ে যাচ্ছে। মানে পাস্টের এফেক্টিভ স্টেজ আর যেটা প্রেজেন্টের এফেক্টিভ স্টেজ সেটা কিন্তু সমান, সেই জন্য আমাদের হয়ে যাচ্ছে 1, সেই জন্য নর্মাল কনসলিডেশন সয়েল। আর যদি কম হয় একের থেকে সেটা হবে আন্ডার কনসলিডেটেড সয়েল। নেক্সট চলে যাবো হাউ শিয়ার স্ট্রেংথ অফ সয়েল ইজ ক্যালকুলেটেড। আমরা কিভাবে শিয়ার স্ট্রেংথ ক্যালকুলেট করি, মানে কী টেস্ট দ্বারা আমরা শিয়ার স্ট্রেংথকে ক্যালকুলেট করতে পারি। দেয়ার ইজ 2 টাইপস অফ টেস্ট টু ক্যালকুলেট শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। একটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট, দ্বিতীয় হচ্ছে কি ফিল্ড টেস্ট। ল্যাবরেটরি টেস্টের মধ্যে কী কী পড়ছে? ডাইরেক্ট শিয়ার টেস্ট, সুইটেবল ফর স্যান্ড। তাহলে ডাইরেক্ট শিয়ার টেস্টটা কোন টাইপের সয়েলের জন্য ঠিক আছে, স্যান্ডি সয়েল যখন হবে তখন সেটা ল্যাবরেটরি টেস্টটা মধ্যে ডাইরেক্ট শিয়ার টেস্টটা সুইটেবল। তারপর হচ্ছে ট্রাইক্সেল টেস্ট, যেটা অল টাইপ অফ সয়েলের জন্য কিন্তু সুইটেবল। আর আনকনফাইন্ড কম্প্রেসিভ স্টেটস, সেটা হচ্ছে স্যাচুরেটেড সয়েলের জন্য কিন্তু আমাদের সুইটেবল। ভেন শেয়ার টেস্টটা ফর সফট কোহেসিভ সয়েলের জন্য ভেন শেয়ার টেস্ট। আর রিং শেয়ার টেস্ট, টরজন টেস্ট। এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেক্ট, ট্রাইক্সিয়াল, আনকনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট, ভেন শেয়ার টেস্ট। এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চারটে টেস্ট সম্পর্কে আমরা পরে পড়ে নেব। আর এবারে পড়বো হচ্ছে ল্যাবরেটরির পর ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টের মধ্যে হচ্ছে ভেন শেয়ার টেস্ট, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট আর কোন পেনিট্রেশন টেস্ট। তাহলে এখানে জিজ্ঞেস করতে পারে কি ল্যাবরেটরি টেস্টগুলো কী কী হতে পারে। শেয়ার টেস্ট আমরা যে করব সেই শেয়ার টেস্টে মধ্যে ল্যাবরেটরি টেস্টগুলোর নাম জিজ্ঞেস করতে পারে, ফিল্ড টেস্টের নাম জিজ্ঞেস করতে পারে, এছাড়া টেস্টগুলো সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। আমি টেস্টগুলো সম্পর্কে আলাদা করে একটা করে ক্লাস নিয়ে নেব। সয়েলের যা যা টেস্ট হয় একটা বা দুটো ক্লাসের মধ্যে সয়েলের টেস্টগুলো, আর হাইওয়ের যে টেস্টগুলো হয় সেগুলো হাইওয়ের টেস্টগুলো কিন্তু আমরা যেভাবে আমরা সিমেন্টের টেস্ট পড়েছি, ব্রিকের যেমন করে টেস্ট পড়েছি সেরকমভাবে পার্টিকুলারলি ওই টপিকটার উপরে কিন্তু আমরা ক্লাস করে নেব। নেক্সট চলে যাবো পরে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতে পারে, এটা জিজ্ঞেস করার সম্ভাবনা অনেকটাই বেশি, কুইক স্যান্ড কন্ডিশন বা যেটাকে বয়েলিং অফ স্যান্ড বলা হয়। ঠিক আছে, সেই কন্ডিশনটাকে কখন অকার করে বা কখন তাকে বলবো কুইক স্যান্ড কন্ডিশন। হোয়েন ফ্লো টেক্স প্লেস ইন দ্য সয়েল মিডিয়াম ইন ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন, দেন সিপেজ প্রেসার অলসো অ্যাক্ট ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, রিজাল্টিং ইন দ্য ডিক্রিজ অফ ভার্টিক্যাল এফেক্টিভ প্রেসার ইন দ্য সয়েল মাস। ইফ দ্য সিপেজ প্রেসার in such that it equals the submerged weight of soil mass, effective vertical pressure reduced to 0. In such condition, cohesionless soil loses all its shear strength and soil particles have the tendency to flow along with flowing water. This condition is referred as quicksand condition or sand boiling. Net effective pressure is 0. আমাদের যখন সয়েল পার্টিকেলস থাকে তার মধ্যে, এটা যদি সয়েল পার্টিকেলস হয় তার মধ্যে আমাদের যে ওয়াটারটা ফ্লো করে যেদিকে, মানে সেটাকে আমরা কি বলি, যে সয়েল পার্টিকেলের মধ্যে যখন ওয়াটার ফ্লো করছে তাকে বলছি সিপেজ ফ্লো। ঠিক আছে, এবং সিপেজ ফ্লোর জন্য যে ডাইরেকশানে সিপেজ ফ্লোটা হবে সেই ডাইরেকশানে কী হবে, সিপেজ প্রেসারটা অ্যাড করবে। যদি কোনো কারণে সেই সিপেজ ফ্লোটা আমাদের আপওয়ার্ড হয়ে যায়, আপওয়ার্ড ফ্লো যদি আমাদের হতে শুরু করে, সেই আপওয়ার্ডটা ফ্লোর কারণে কি হয়, আমাদের এফেক্টিভ স্টেজটা কমতে থাকে। এইভাবে এফেক্টিভ স্টেজ কমতে কমতে যখন সেইটা হয়ে যাবে কি 0, মানে এফেক্টিভ স্টেজ পুরো হয়ে যাবে
আমরা সেটা সিগমা ড্যাশ দিয়ে ডিনোট করি। এফেক্টিভ স্ট্রেস যখন 0 হয়ে যাবে তখন সেখানে কি হবে, তখন যে সয়েলটা প্রেজেন্ট আছে সেই সয়েলটাও কিন্তু অ্যাজ আ লিকুইড কাজ করবে, অর্থাৎ সয়েলটাও কিন্তু ওপর দিকে ফ্লো করতে থাকবে। সেই কন্ডিশানটাকে আমরা বলবো কুইকস্যান্ড কন্ডিশান। একমাত্র কখন হবে, যখন আমাদের এফেক্টিভ স্ট্রেসটা 0 হবে। এবং সিপেজটা কী কারণে এফেক্টিভ স্ট্রেসটা 0 হচ্ছে, আপওয়ার্ড সিপেজের কারণে আমাদের এফেক্টিভ স্ট্রেসটা হয়ে যাচ্ছে 0। এর ফলে কি হয়, তার শেয়ার স্ট্রেন্থটা কিন্তু কম হতে থাকে। এফেক্টিভ স্ট্রেসটা 0 হওয়ার কারণে শেয়ার স্ট্রেন্থটা কম হতে থাকে, সেই জন্য সেই সয়েল পার্টিকেলগুলো ফ্লো করতে থাকে। এবং এটা কোন সয়েলের ক্ষেত্রে হয়, যেটা কোহেশন লস সয়েল, যেহেতু কোহেশনটা সেই সয়েলের মধ্যে থাকেই না, সেই জন্য এই কন্ডিশনটা সেই সয়েলের মধ্যে দেখা যায়। ঠিক আছে, ওই জন্য কুইক স্যান্ড হচ্ছে কোহেশনলেস সয়েল, সেই জন্য কুইক স্যান্ড কন্ডিশন স্যান্ডের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। ঠিক আছে, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বলতে পারো সয়েলের ক্ষেত্রে, যেটা জিজ্ঞেস করার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং এটা ইম্পর্ট্যান্ট টপিক। এটা আমাদেরকে বুঝে রাখতেই হবে যে কুইক স্যান্ড কন্ডিশন বা বয়লিং অফ স্যান্ড কন্ডিশন কাকে বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো, হোয়াট ইজ দ্য মিন বাই অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কাকে বলে? দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট অকার্স ম্যাক্সিমাম লুব্রিকেশন উইদাউট বিকামিং অ্যান এক্সেস কজ টু hindrance in the compaction by occupying space for its own molecules is called optimum moisture content. তাহলে ম্যাক্সিমাম লুব্রিকেশন যখন হচ্ছে, হ্যাঁ, এক্সেসিভ যখন কোনোভাবেই হিন্ডারেন্স আসছে না, মানে এক্সেসিভ কম্প্যাকশন ছাড়া যখন কি হচ্ছে, যখন ম্যাক্সিমাম লুব্রিকেশন হচ্ছে ওয়াটার মধ্যে, ঠিক আছে, তখন যে কন্ডিশন হচ্ছে তাকে বলছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে, আজকে মোটামুটি কয়েকটা কোশ্চেন আলোচনা হলো সয়েল মেকানিক্স থেকে। এরপরও ক্লাসে কিন্তু আমরা আবার সয়েল মেকানিক্সই করব। সয়েল মেকানিক্স থেকে মোটামুটি আমাদের ভালো রকমই কোশ্চেন আসার চান্স আছে, কারণ আমাদের মোটামুটি যদি বলো যে সাবজেক্টগুলো মেন সাবজেক্টের মধ্যে আরসিসি পড়ে, সয়েল মেকানিক্স পড়ে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ে, সার্ভে পড়ে, ঠিক আছে, হাইওয়ে পড়ে, এগুলো থেকে কিন্তু আমাদের তাছাড়া ইরিগেশন আছে, পিএইচই আছে। পিএইচই মানে পাবলিক ইঞ্জিনিয়ারিং বা ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এবং ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং। তো এগুলো থেকে মোটামুটি আমাদেরকে বেসিক যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আমাদেরকে জানতেই হবে, জেনে রাখতেই হবে। সেই জন্য চেষ্টা করবো আমি পিএসসি ইন্টারভিউর আগে সমস্ত সাবজেক্টকে মোটামুটি ওভারঅল কভার করে দেওয়ার। এছাড়াও মিক্স কোশ্চেন তো প্র্যাকটিস থাকছেই, তোমরা মিক্স কোশ্চেন প্র্যাকটিসগুলো করতে থাকো। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।